বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশ কি আসলে র মুক্ত হলো কিনা সেটা নিয়ে খুব গভীরভাবে চিন্তা করা প্রয়োজন। বাহ্যিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে যে রয়ের বাংলাদেশের যে বিচরণ, সেই বিচরণ এখনো পর্যন্ত আছে। অবশেষে সরকারের টনক নড়েছে। এখন কি করবেন আসিফ নজরুল? অনেক উপদেষ্টা নাখুশ তার উপর। বলা হচ্ছে আসিফ নজরুল এই মুহূর্তে সবচেয়ে বিতর্কের মধ্যে পড়ে গেছেন। আবার তার নিকট অনেকেই তাকে বলছেন সম্মানজনকভাবে এই পদটি ছেড়ে তাকে আবার তার শিক্ষকতার পেশায় ফিরে আসতে। কদিন আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে যে গুলিটি করলো, এবার স্বরাষ্ট্রমন্ত্রী নতুন করে আসিফ নজরুলের ঘাড়ে রেখে বন্দুক গুলি করলো। কি রকম? আজ সচিবালয় প্রেস কনফারেন্স করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, বিডিআর পিলখানা হত্যাকাণ্ডে পুনর্তদন্তে নতুন কমিটি গঠন করা হচ্ছে। ইউনূস সরকার এই মুহূর্তে আসিফ নজরুলকে নিয়ে যে সমালোচনার মুখে পড়েছেন, এটা তার জন্য সুখকর নয়। কিন্তু আসিফ নজরুলকে নিয়ে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যতটুকু সফলতা, সব কেন যেন ব্যর্থতায় রূপ নিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। প্রিয় বন্ধুগণ, সাংবাদিক ইলিয়াস তো আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুলের ঘুম হারাম করে রেখেছে রীতিমতো বলা যেতে পারে। সাংবাদিক ইলিয়াস যখন থেকেই আসিফ নজরুলকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, তখন থেকেই নানাবিধ আলোচনা সমালোচনা চারিদিকে আসিফ নজরুলকে ঘিরে। একের পর এক আসিফ নজরুলের কুকীর্তি কর্মকাণ্ড আমাদের সামনে আসছে, আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সর্বশেষ বিডিআর হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক ইলিয়াস বলেছিল এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতে দেবে না আসিফ নজরুল। সেটা আমরা দেখতে পারলাম, সচক্ষে তার প্রমাণ পেলাম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, তারা সমন্বয়করা সকলেই এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে বিক্ষোভ করেছে, আন্দোলন করেছে এবং আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেছে। এ সমস্ত কাণ্ড কারখানা থেকে না পেরে তড়িঘড়ি করে বাধ্য হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে বিডিআর হত্যাকাণ্ডের একটা পূর্ণ তদন্ত কমিটি গঠন করতে। ঠেলার নাম বাবাজি কথাই আছে, সাংবাদিক ইলিয়াস হোসেন দেখিয়ে দিয়েছে। ধন্যবাদ জানাই সাংবাদিক ইলিয়াসকে এজন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তবে মনে হয় না আসিফ নজরুলের আইন উপদেষ্টার পদ বেশি দিন আর টিকতে পারবে। বেশি দিন হয়তো আর উপদেষ্টার পদে থাকতে পারবে না আসিফ নজরুল, এমনটাই মনে হচ্ছে। পদ হারাতে পারে উপদেষ্টার, আসিফ নজরুল উপদেষ্টার পদ যে কোনো মুহূর্তে হারাতে পারে। এটা নিয়ে কয়েকটা প্রতিবেদন দেখব, বিশ্লেষকরা কি মনে করছে। ক্ষমতায় কি বা উপদেষ্টার পদে কি বহাল থাকবে আসিফ নজরুল, নাকি তাকে সরিয়ে দেওয়া হতে পারে, কি ভাবছে বিশ্লেষকরা, আমরা সেটা দেখি, তারপরে কথা বলি। অবশেষে সরকারের টনক নড়েছে। কদিন আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে যে গুলিটি করলো, এবার স্বরাষ্ট্রমন্ত্রী নতুন করে আসিফ নজরুলের ঘাড়ে রেখে বন্দুক গুলি করলো। কি রকম? আজ সচিবালয় প্রেস কনফারেন্স করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, বিডিআর পিলখানা হত্যাকাণ্ডে পুনর্তদন্তে নতুন কমিটি গঠন করা হচ্ছে। অর্থাৎ যখন এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, তখন আমরা যারা সোচ্চার ছিলাম, প্রবাসী সাংবাদিক ইলিয়াস সহ, এবং যখন এই ব্যাপারে পুরো বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলো, বৈষম্য বিরোধী আন্দোলনের বেশ কজন সমন্বয়ক তারা আইন মন্ত্রণালয় ঘেরাও করার কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দিল, সবকিছু মিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ ব্রিফিং করে জানালো আবার নতুন করে পুনঃতদন্তে কমিটি গঠন করা হচ্ছে। কি বললেন তিনি বললেন 5 কর্মদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে। সেখানে রিটায়ার্ড সেনা অফিসার থাকবেন, পুলিশ বাহিনীর সদস্য থাকবেন, সিভিল কর্মকর্তারা থাকবেন সাবেক বিচারপতিদের কেউ, এবং এই কমিটি 5 জন হতে পারে, 7 জন হতে পারে, 9 জন হতে পারে। তবে এখানে সংখ্যা বেশি থাকবে সাবেক সেনা অফিসাররা, যেহেতু পিলখানা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক বাহিনী। এটি আজকে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এক বাক্যে বলতে পারি, সরকারের টনক নড়েছে। এখন আরেকটা প্রশ্ন তৈরি হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন পুনর্তদন্তে তারা কমিটি গঠন করবেন, এর মধ্য দিয়ে কি নতুন করে এর তদন্ত শুরু হচ্ছে? এমন প্রশ্নে তিনি বললেন, এটি এখন
আদালতের উপর থাকবে। অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন কমিটি গঠন করবে, আর আদালত যদি মনে করে পুনঃতদন্তের প্রয়োজন তাহলে করবে। তার মানে সেখানেও একটা প্যাচ রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ আদালত মানে কি, এটা ল বিভাগের কাজ, যেটা উপদেষ্টা হলো আসিফ নজরুল। এখন কি করবেন আসিফ নজরুল? অর্থাৎ প্রথমে আসিফ নজরুল তার বলটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর্টে রাখলেন, এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বলটা আইন মন্ত্রণালয়ের কোর্টে রাখলেন। এই দুজন পাল্টাপাল্টি বাবার চাল দিতে চাইছেন। তবে কেউ কেউ বলছেন, গতকালকে আমাদের সেনা প্রধানকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হওয়ার পর এই পুনঃতদন্তের যে কমিটি, এটি করার ঘোষণা আসছে। হতে পারে এটি সেখান থেকে কোনো চাপ, কনফার্ম কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, ধারণা করে কথাটি বলছি। তো সবকিছু মিলে এই কমিটি ঘোষণার মধ্য দিয়ে বা এই কমিটির কাজের মধ্য দিয়ে পুনঃতদন্তের কাজ আবার শুরু হতে পারে বলা হচ্ছে। যদি এটি শুরু হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ভালো। আর যদি মনে করা হয় সময় ক্ষেপণ করা হচ্ছে বা নতুন কোনো নাটক মঞ্চস্থ করা হচ্ছে, তবে এটার জবাব খুব কড়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আসবে। গেল একটি বিষয়। এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি কি, শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য যেভাবে সংবিধানকে কাটা ছেঁড়া করেছেন, এবার অন্তর্বর্তীকালীন সরকার এসে সেখান থেকে একটি বড় সংশোধনী পরিবর্তন করেছে। অর্থাৎ সংবিধানের ৫৫ যে সংশোধনী, এটি অবৈধ ঘোষণা করেছে আদালত। তার মানে রাষ্ট্র আবারও কেয়ারটেকার সরকারে ফিরল, মানে তত্ত্বাবধায়ক সরকারে ফিরে গেল। অর্থাৎ শেখ হাসিনা অবৈধভাবে আজীবন ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক পদ্ধতিটিকে বাতিল করে তার তত্ত্বাবধানের নির্বাচনের যে ব্যবস্থাটি করেছিলেন, সেটি এখন বাতিল হয়ে গেছে। আগামীতে আবারও কেয়ারটেকার পদ্ধতি পুনর্বহাল করা হলো। এই ক্ষেত্রে অবশ্যই এটি একটি ভালো পজিটিভ দিক। নতুবা বিএনপি ক্ষমতায় আসলে এই কাজটি করতো কিনা সন্দেহ, কারণ এখন বিএনপি ক্ষমতায় আসবে, আবারও যদি বিএনপি মনে করে যে এই ৫৫ সংশোধনী অবৈধ না করা হয়, সেক্ষেত্রে বিএনপির তত্ত্বাবধানে আবারও নির্বাচন হবে। এটি তাদের জন্য একটা লাভজনক অবস্থা হতে পারে। তারা বলবে তো এটা সংবিধান পরিবর্তন করছে হাসিনা, আমাদের কি দোষ? কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আদালতের মাধ্যমে ৫৫ সংশোধনী অবৈধ করায় আর কারো ঘাড়ে বন্দুক রাখার সুযোগ নেই। এখন থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরে এলো। দর্শক, এই দুটো বিষয়ের ফাঁকে আরো কয়েকটি বিষয় আমাদের আলোচনার বিষয় রয়েছে। এক, সাম্প্রতিক সময় ডক্টর ইউনূস তার অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বড় চাপে পড়ে গেছে। যে কজন উপদেষ্টা, তাদের মধ্যে অন্যতম আসিফ নজরুল। দ্বিতীয় অবস্থায় রয়েছে সেই আসিফ নজরুলেরই আরেকজন সখ্য ব্যক্তি, আমাদের ফিল্ম ডিরেক্টর ফারুকী। এছাড়া আরো বেশ কজনকে নিয়ে আলোচনা থাকলেও সেটা বড় মাপে নেই। কয়েকটি সূত্র বলছে ইউনূস সরকার এই মুহূর্তে আসিফ নজরুলকে নিয়ে যে সমালোচনার মুখে পড়েছেন, এটা তার জন্য সুখকর নয়। কিন্তু আসিফ নজরুলকে নিয়ে এই সরকারের, মানে অন্তর্বর্তীকালীন সরকারের যতটুকু সফলতা, সব কেন যেন ব্যর্থতার রূপ নিয়েছে। অনেক উপদেষ্টা নাখোশ তার উপর, এবং সাম্প্রতিক সময় তাকে নিয়ে যতগুলো আলোচনা হয়েছে, প্রত্যেকটি আলোচনার দিন শেষে প্রমাণ আকারে জনগণের কাছে উপস্থিত হয়েছে। এবং আমরা যদি একটি ছোট্ট পারসেপশন দিয়ে বলি আপনাদের, আসিফ নজরুলের পক্ষে যারাই কথা বলেছেন সাম্প্রতিক এই কয়দিনে, আমরা দেখেছি তাদের অবস্থা বা তাদের জনপ্রিয়তা বা তারাই কটাক্ষের মুখে পড়েছেন। ধরুন, আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলি। আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি আসিফ নজরুলের পক্ষে একটি পোস্ট করেছেন এবং তার কমেন্টে তিনি এত বেশি মানুষের গালাগাল বা সমালোচনার মুখে পড়েছেন যেটা তিনি আশা করেননি। আমরা দেখেছি আমাদের সাবেক একজন সংসদ সদস্য গোলাম মাওলা রনি, আমরা দেখেছি ফাহাম অস্ট্রেলিয়া থেকে বোধহয়, আমরা দেখেছি প্রবাসী আমেরিকা প্রবাসী শাহেদ আলম, এরকম বেশ কজন পড়ে গেছেন বড় বিপদে, যারা আসিফ নজরুলের পক্ষে কথা বলতে গিয়ে তারা এখন মানুষের কাছে ভিলেনের রূপ নিয়েছে। অর্থাৎ এটিও জনগণের একটা পারসেপশন, জনগণের একটা কি বলবো পক্ষ বিপক্ষ নির্ধারণের স্থান। বলা হচ্ছে আসিফ নজরুল এই মুহূর্তে সবচেয়ে বিতর্কের মধ্যে পড়ে গেছেন। আবার তার নিকট অনেকেই তাকে বলছেন সম্মানজনকভাবে এই পথটি ছেড়ে তাকে আবার তার শিক্ষকতার পেশায় ফিরে আসতে। অনেকেই বলছেন যে তার উপর চাপও তৈরি হচ্ছে বিভিন্নভাবে। দুটো বিষয় এখানে স্পষ্ট। এক, সরকারের উপদেষ্টা হিসেবে, ধর্ম উপদেষ্টা হিসেবে আমাদের একজন প্রখ্যাত স্কলার আলেম আহমদুল্লাহকে
ডাকা হয়েছিল এই উপদেষ্টা মণ্ডলীতে যোগ দেওয়ার জন্য। তিনি সম্মানের সাথে সেটাকে ডিনাই করেছেন, বরং তিনি বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা তার নামটি প্রস্তাব করেছেন। তো আহমদুল্লাহ সাহেব তিনি মানুষের কাছে আরো জনপ্রিয় হয়েছেন, কারণ তিনি রাষ্ট্রের ওই গুরুত্বপূর্ণ পদের লোভী ছিলেন না। তো একইভাবে আসিফ নজরুলও একটা সুযোগ পেয়েছিলেন, অথবা আন্দোলনের শেষ সময় এসে ছাত্রদের সাথে সখ্যতা বৃদ্ধি করে লোভনীয় উপদেষ্টা হয়েছেন, মানে লোভনীয় মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিয়েছেন। গুরুত্বপূর্ণ অনেকগুলো মন্ত্রণালয় তিনি পেয়েছেন রাষ্ট্রের, এবং ছাত্রদেরকে দিক নির্দেশনা দিয়ে তাদের খুব কাছে পৌঁছে গিয়েছেন, অভিভাবক হয়ে গেছেন। সবকিছু মিলে আসিফ নজরুলকে এই বর্তমান সময়ে রাষ্ট্রের ব্যর্থতাগুলোর দায় নিতে হচ্ছে। এখন আসিফ নজরুল এতদিন ধরে যে বক্তব্যগুলো দিতেন যে সরকারের কোনো মন্ত্রী এমপির বিরুদ্ধে যদি অভিযোগ আসে, আমরা দেখেছি উন্নত দেশগুলোতে সেসব মন্ত্রীরা পদত্যাগ করেন। এগুলো আসিফ নজরুল বিভিন্ন টকশোতে বলতেন যে যদি কখনো আমার বিরুদ্ধে এরকম অভিযোগ আসে, আমি মনে করব সম্মানজনকভাবে এই পদ ছেড়ে দেওয়া উচিত এবং একটা সঠিক পদ্ধতিতে তদন্ত হওয়া উচিত। তো আজকে যখন বাংলাদেশে আসিফ নজরুলকে নিয়ে এত সমালোচনা হচ্ছে, আসিফ নজরুল তার বক্তব্য অনুসারে সেই কাজটি কেন করছেন না? তিনি কেন তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোকে কেবল অন্যকে দিয়ে বা নিজের একটি বক্তব্যের মাধ্যমে সমাপ্ত করতে চাইছেন? কোনো তদন্ত কমিটি কেন হচ্ছে না? কারণ রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একজন উপদেষ্টার বিরুদ্ধে খুব গুরুতর অভিযোগ আনা হয়েছে যে তিনি কোনো ভিন দেশের এজেন্ট কিনা। এদিকে সেনাবাহিনীর আরেকজন অফিসার, গোয়েন্দা অফিসার, রিটায়ার্ড গোয়েন্দা অফিসার, তিনি আবারও মুখ খুললেন। তিনি বললেন এই রাষ্ট্রের অর্থাৎ কোন একটি গোয়েন্দা বাহিনীর হয়ে আসিফ নজরুল, মনির হায়দার, শাহেদ আলমরা কাজ করছিলেন। অর্থাৎ 2018-তে বিএনপি ক্ষমতায় না আসায় এই তিনজনের কাছে এমন কোনো বার্তা ছিল গোয়েন্দা বাহিনীর, যারা বুঝিয়েছিলেন এই তিনজনকে যে চিরতরে বিএনপি হারিয়ে যাচ্ছে আর আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকবে। এবং পরবর্তীতে মনির হায়দার বা শাহেদ আলমরা তারা সরকারের সাথে আপোষ করে নিয়েছে যে তারা এখন আর বিরোধী মতে বা বিরোধী পক্ষে থাকবেও না, কথাও বলবে না। এই জন্য তাদেরকে ব্যক্তিগতভাবে লাভবান করা হবে। এবং মনির হায়দার সেই গোয়েন্দা অফিসার, রিটায়ার্ড গোয়েন্দা অফিসারকে ডেকে বৈঠকও করেছেন, কথাও বলেছেন এবং বলেছেন বিএনপি আর ক্ষমতায় আসবে না, তারেক রহমান আর ক্ষমতায় আসবে না, সো হাসিনাই ক্ষমতায় থাকবে। তাই তারা এখন একটা গোয়েন্দা বাহিনীর কি বলবো পরামর্শে, প্রিসক্রিপশনে কাজ করতে চান। যারা সরকার বিরোধী এতদিন কথা বলেছেন, ইলিয়াস, পিনাকি, কনক সরওয়ার, তাদের সবাইকে তারা একটা কমিটির মতো করে বা একটা আলোচনার মধ্য দিয়ে হাসিনার পক্ষে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়েছিলেন। এবং তার মধ্যে আসিফ নজরুল একজন। এটিও সেই গোয়েন্দা অফিসার তার আমেরিকা থেকে লাইভ ইন্টারভিউতে বলেছেন। তো এই বিষয়গুলো সত্য হোক আর মিথ্যে হোক, যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পক্ষ থেকে অভিযোগ আসছে, এগুলোর সত্যতা প্রমাণে এখন তদন্ত হওয়া খুব জরুরি বলে মনে করছি। আর যদি তা না করা হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার প্রতিদিনই অজনপ্রিয় হবে, প্রশ্নবিদ্ধ হবে। এখন প্রশ্ন হলো, শাহেদ আলম, মনির হায়দার বা আসিফ নজরুলরা যারা শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবেন জেনে তাদের হয়ে কাজ করার প্রস্তুতি নিয়েছেন বা কাজ করার মানসিকতা নিয়ে সুবিধা নিয়েছিলেন, তারা কি করে বর্তমান সরকারের বা 24-এর গণ অভ্যুত্থানের শিরোনামে থাকবে বা তার বেনিফিশিয়ারি হয়ে বা তার সুবিধা গ্রহণকারী হবে? এটি এখন আমাদের বিচার করতে হবে। বিএনপিকেও চিন্তা করতে হবে, যারা এতদিন মনির হায়দার বা শাহেদ আলমকে তাদের ঘরের লোক মনে করতেন, আজ তাদের চেহারা উন্মোচন করে দেয়া হলো, যেটি বিএনপির জন্য অস্বস্তি এবং তাদের ব্যাপারে বিএনপিকে নতুন করে ভাবার সময় এসেছে বলে আমি মনে করছি। কারণ এই রাষ্ট্রে সবচেয়ে বেশি ক্ষতি করে খুব কাছের মানুষটাই, পাশের মানুষটাই। আপনি রাখবেন, বিএনপিকে আওয়ামী লীগ যতটুকু ক্ষতি করতে পারবে তার চেয়ে বেশি পারবে বিএনপির ভেতরে বসে থাকা বিশ্বাসঘাতকরা। তাই বলছি, দেশে বিদেশে, রাষ্ট্রের ভেতরে বাইরে যেভাবে অসন্তোষ ছড়িয়ে পড়ছে, মানুষের অবিশ্বাস তৈরি হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যাপারে, এই অবিশ্বাস থেকে রাষ্ট্রকে রক্ষা করতে হলে বা ওই পদগুলোকে বা ওই ব্যক্তিদের রক্ষা করতে হলে একটা সঠিক তদন্ত খুব জরুরি। বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশ কি আসলে র মুক্ত হলো কিনা সেটা নিয়ে খুব গভীরভাবে চিন্তা করা প্রয়োজন। বাহ্যিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে যে রয়ের বাংলাদেশের যে বিচরণ, স্বাধীন বিচরণ এই গত 15 বছরে প্রতিষ্ঠিত হয়েছে, সেই বিচরণ এখনো পর্যন্ত আছে। ধরেন পাকিস্তানের মতো দেশ, চিরপ্রতিদ্বন্দ্বী, সেখানেও কিন্তু তাদের অনেক কার্যক্রম পরিচালনা করে, মাঝে মধ্যেই কিন্তু তারা সেখানে অপারেশন করেন। আর বাংলাদেশে তো ধরেন প্রতিটা
বলা যায় প্রায় সবগুলো যেসব হিন্দুরা আছে এখানে তারা সবাই রয়ের এজেন্ট। মাপ চাই, আপনাদের অনেকেই আমার পরিচিত আছেন এরকম অনেকেই ভারতের আগ্রাসন দেখতে পারে না, কিন্তু ভাই সত্য যেটা, এটা বাস্তবতাটাকে মানতে হবে যে হিন্দুদের 99% বলা চলে যে তারা ভারতের এটা করে। এবং এটার মানে যদি প্রমাণ চান তাহলে দেখেন, এই মাঝে মধ্যে এখনো এই দিন সাতক্ষীরায় ধরা পড়েছে, নিজেদের আপনার মন্দিরে নিজের আগুন দিচ্ছে, সরকারের পক্ষ হয়ে তারপরে আন্দোলনে নামছেন। এ ধরনের অনেকগুলো ঘটনা আমাদের চোখের সামনে ঘটছে, যে কারণে আপনাদেরকে মানে কষ্ট দিয়ে কথা বলতে না চাইলেও সত্যটা বলতে হলো। তার সাথে আছে আওয়ামী লীগ, এরা সবই এক একটা রয়ের এজেন্ট। কারণ আওয়ামী লীগ এমন একটা দল, এরা সেই জন্ম থেকে, এটা কি শেখ মুজিবের যেটা বলা হয়ে থাকে, এটার ছোটখাটো প্রমাণও অনেকেই উপস্থাপন করেছেন যে শেখ মুজিবের বাপ ছিল হিন্দু এবং শেখ মুজিবের নাম হচ্ছে দেবদাস চক্রবর্তী। তার মায়ের বৈবাহিক যে সম্পর্ক, তার আগেই তিনি তাকে গর্ভে নিয়েছিলেন। এরপরে তাকে আপনারা জানেন যে সেই অরুণ কুমার টুমার, এগুলোর ব্যাপার, ওটা নিয়ে কথা বলতে চাই না। তো এই শেখ মুজিব যে মানে রক্তটা যেহেতু ওইখানকার, সেই কারণেই কিনা জানি না তাদের ভারতের প্রতি একটা টান আছে, এবং সেই টান থাকার কারণে তারা সবসময় ক্ষমতায় আসার আগে ভারতের হয়ে, তারপরে শেখ মুজিব আপনার সেই 10 জানুয়ারি দেশে আসার আগে সে হয়ে আসলো কলকাতা, দিল্লি, আবার সেই শেখ মুজিব ওইখান থেকে তাদের যে সংবিধান, তারপরে স্বাধীনতার ঘোষণাপত্র সব বাদ দিয়ে ইন্ডিয়া যেভাবে তাকে বললো সেভাবে ইন্ডিয়ান সংবিধানের আদলে যেভাবে বাংলাদেশের সংবিধান শুরু হলো। তো সবকিছু মিলায় 2009 সালেও যখন শেখ হাসিনা 8 সালে যখন ক্ষমতায় আসার পরপরই এই যে কথিত বিডিআর বিদ্রোহের নামে যে সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করা হলো, এগুলো সবই সেই ভারতের চাল। সো এরা জন্মগতভাবে এই দলটা হচ্ছে এই ভারতের পয়দা, এবং তারা সবসময় ভারতের হয়েই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কাজ করে, যেটা এই গত 15 বছরে সবচাইতে বেশি ঘটেছে। এখন সেই ঘটনার পরে কি হলো, এখন দেখেন প্রতিটা জায়গায়, একদম গ্রাম থেকে শুরু করে গণভবন, বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় রয়ের বিস্তৃতি লাভ করেছে। আপনি যদি এই গেল কয়েকদিন ধরে ধরেন ডক্টর কনক সারোয়ারের সহ আরো অন্যান্য যেসব বিভিন্ন জায়গায় ইউটিউব, ফেসবুকে আপনারা যদি কিছু ঘটনা দেখেন, এবং ইদানিং তৃতীয় মাত্রাতেও আপনারা বেশ কয়েকটা প্রোগ্রাম দেখেছেন জিল্লুর ভাইয়ের এখানে, সেখানে একদম স্পষ্ট, যদি সেনাবাহিনীর কথাগুলো আপনারা যদি শুনে থাকেন, এই ব্যাপারে কারো একটা শিশুরও কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই যে বাংলাদেশটা গেল 15 বছর ধরে ভারত চালিয়েছে। এবং আমাদের ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, এসবি, সিআইডি সবচাইতে প্রভাবশালী সংস্থা হিসেবে বাংলাদেশে একদম ফিজিক্যালি কাজ করেছে এখন এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে এখন কি সেই আছে কি নাই? তাদেরকে সরানোর জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, নাকি তারা এখনো কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে? এটা তো তাহলে বের করা আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য, সার্বভৌমত্বের জন্য খুবই দরকার। সেটা কি করা হয়েছে? আমি বাহ্যিক এমন কোন পদক্ষেপ দেখি নাই যে বাংলাদেশে থাকবে না, থাকতে পারবে না, কর্ম পরিচালনা করতে পারবে না, এরকম কোন পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনি দেখেন প্রথম পদক্ষেপ কোনটা নেওয়া উচিত ছিল? এই দেশে সেনাবাহিনী আপনার এই গেল 15 বছরে যতজন অফিসারকে চাকরিচ্যুত করেছে, তাদের ব্যাপারে দেশপ্রেমের কোনো পরীক্ষা নেওয়ার দরকার নেই। তারা সোজা বয়স বেড়ে গেল, প্রয়োজনের এই আপনার বয়সের সময়সীমা বাড়িয়ে হলেও তাদেরকে নিয়ে আবার চাকরিতে আনতে হবে। কারণ তারা জানেন যে রয়ের কারা কারা এই দেশে কাজ করেছে। 25 ফেব্রুয়ারি যে 2009 সালে যে বিডিআর অফিসারদেরকে হত্যাকাণ্ড করা হয়েছে, সেটার সাথে কারা জড়িত হয়েছিল, এই ঘটনাগুলো তারা জানেন। এটা করা হয়েছে? করা হয়নি। বিডিআর এর যে সৈনিকরা এখন পর্যন্ত জেলখানায় আছেন, তাদেরকে সারানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কতদিন লাগে? আপনারা এখানে এসে তারপরে বসে জনগণের টাকায় অলরেডি 1 মাসের বেতন তো নিয়ে নিয়েছেন, আরো কতদিন লাগবে? তারা জেলখানায় এখনো জেল খাটছে। এগুলোর ব্যাপারে খুব তড়িৎ পদক্ষেপ নিতে হবে। আপনি যদি দেখেন যে সেনাবাহিনীতে এই যে যারা গুম হয়েছিল, তাদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত তাদের খোঁজ নেই, তারা বেঁচে আছেন। সেই মেজর জিয়া থেকে শুরু করে অনেকেই বেঁচে আছেন না মারা গেছেন, কি হয়েছেন, কোথায় আছেন কেউ জানে না। তাদের ব্যাপারে তো পদক্ষেপ নিতে হবে। যাদের এখনো বয়স আছে, সেই অফিসারদেরকে এখনো চাকরিতে আনার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কোনো খবর নাই। কিছু হইলে তাদের ব্যাপারে আপনারা জানেন যে মেজর জিয়াকে বলা হয়েছে সে নাকি কি বলে জঙ্গি। তো এই শেখ হাসিনার এই যে নাটক, ভারতের প্রেসক্রাইবড যে নাটক এই দেশে এই গেল 15 বছর ধরে ইমপ্লিমেন্টেশন হয়েছে, সেই ইমপ্লিমেন্ট করতে গিয়ে যত বাংলাদেশের মেধাবী সৈনিক অফিসারদেরকে এই দেশের মানে শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকে দেশান্তরিত করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তাদেরকে দ্রুত ফিরিয়ে আনতে হবে। সেটার কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখিনি। তো সেটা কবে হবে,
কি করা হবে সেটা খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে। আরেকটা বিষয় নিয়ে কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের অনেক মানুষ আছে, এই যে কয়েকদিন আগে যে আন্দোলন হলো সেই আন্দোলনের ভেতরেও প্রমাণ করে গেছেন যে বাংলাদেশের মানুষ তার দেশের জন্য জীবন দিতে পারে, প্রস্তুত। এই দেশে এই যে আনসারুল ইসলাম, হিন্দাল ফিল সার্কিয়া যে দলের নাম বলা হয়েছে, আরো এরকম আনসারুল বাংলা সহ এরকম অনেক জঙ্গি সংগঠন যেগুলো শেখ হাসিনার মানে তাদের হয়তো দল আছে, কিন্তু শেখ হাসিনা যেগুলো বলেছে তারা সন্ত্রাসী, তারা এই করেছে সেই করেছে, এগুলো শেখ হাসিনা বলে আন্তর্জাতিক বিশ্বের কাছে একটা মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে বাংলাদেশের মানুষের কাছে কালার করেছে। তো এই কালার যারা আছে, যে যে সংগঠনগুলো, এই সংগঠনের ভেতরে বেশিরভাগই আমি মানে যতটুকু আমার এটার ভেতরে ঢোকার, বিভিন্ন জায়গায় ঢোকার সুযোগ হয়েছে, আমি দেখেছি এরা সবাই দেশপ্রেমিক। এরা দেশের জন্য বিভিন্ন সংগঠন করেছে, সেটাকে জঙ্গি বলে তারপরে শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেছে। অতএব তারাও কিন্তু জীবন দিতেই সেখানে গিয়েছে যদি প্রয়োজন হয়। সেই মানুষগুলো এখানে এখনো পর্যন্ত এরকম অনেকে বেঁচে আছে, তাদের মতো অনেক মানুষ আছে যারা এখনো জীবন দিতে পারে, জীবন দিতে চায় এই দেশের জন্য। আমি মনে করি যে যারা যারা এই দেশের জন্য জীবন দিতে চেয়েছে তাদেরকে নিয়ে তারা কি চায় তাদের এই বিষয়গুলো সামনে নিয়ে এসে তারপরে জনগণের সামনে বলা উচিত যে তারা আসলে কি জঙ্গি ছিল না তারা কি চেয়েছিল। ওইসব সংগঠনগুলোর ব্যাপারে একটা সুস্পষ্ট ধারণা মানুষকে দিতে হবে যে শেখ হাসিনা কি কিভাবে তাদেরকে সন্ত্রাসী জঙ্গি হিসাবে মানুষের সামনে উত্থাপন করেছে। এটা একটা পার্ট আওয়ামী লীগ, কিন্তু এটা আমরা জানি যে শেখ হাসিনা এখন দেশে নাই, শেখ হাসিনা কি কি করেছে, কিভাবে জঙ্গি নাটক সাজিয়েছে, যেই মিডিয়াকে দিয়ে করেছে সেই মিডিয়াই এখন আমাদের সামনে তুলে ধরছে। কিন্তু একটা অনেক বড় জায়গা আমাদের ধরাছোঁয়ার বাইরে আছে, সেটা হচ্ছে প্রথম আলো আর ডেইলি স্টার। আমার বিশ্বাস বাংলাদেশে এখনো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে এই দেশের জন্য জীবন দেওয়ার জন্য। আপনাদের পায়ে ধরে বলছি, আল্লাহর কসম, এই বাংলাদেশের প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুইটা হচ্ছে রয়ের একদম সরাসরি বাংলাদেশে কাজ করার একটা শাখা। এই শাখায় বসে বাংলাদেশের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র, তাদের কিছু নিউজ থাকবে যে নিউজগুলো দেখে আপনার মনে হবে ওয়াও, এরা খুবই মানবিক, এরা খুব স্বচ্ছ নিউজ করে, সুন্দর নিরপেক্ষ নিউজ করে, কিন্তু এদের একটা এজেন্ডা আছে। সেই এজেন্ডা হচ্ছে ভারতের যেই রয়ের যে তৎপরতা, সেটাকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য যা যা প্রয়োজন এই পত্রিকার মাধ্যমে সেটা করা হয়। আপনাদেরকে যদি আমি কয়েকটা প্রোগ্রাম নিয়ে কাজ করছি, সেই প্রোগ্রামগুলো আপনারা দেখলে তারপরে বুঝবেন যে প্রথম আলো কিভাবে খুব সূক্ষ্মভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, পাহাড়ের সমস্যা, 21শে আগস্ট, উদীচী, বিভিন্ন জায়গায় এই কিভাবে আমাদেরকে আপনার জঙ্গি নাটক সাজিয়ে তারপর আমাদের দেশপ্রেমিক মানুষগুলোকে জঙ্গি সাজিয়েছে। আপনাদের মনে আছে যে বলা হয়েছে একটা কু করার চেষ্টা করা হয়েছিল মেজর সৈয়দ জিয়াউল হকের নেতৃত্বে, তাকে জঙ্গি বানিয়ে কোথায় আছে কেউ জানে না। তো এই যে এটা করা হয়েছে, এটাকে কেন জঙ্গি হিসেবে নিয়ে আসা হলো? সে তো এমনিতে কোর্ট মার্শাল হতে পারতো, সেনাবাহিনীর আইন ভঙ্গ করলে সেনাবাহিনী তার বিচার করতে পারতো, কিন্তু এই যে জঙ্গি বানানো, এটাকে এই ফর্মুলা কোত্থেকে আনলো? এই ফর্মুলা এসেছে সেই কাশ্মীর থেকে। সেটাকে এখানে নিয়ে এসেছে, এখানে এনে সেটা দিয়েই এই 15 বছর শেখ হাসিনাকে আন্তর্জাতিক বিশ্বের কাছে সন্ত্রাস দমনে বিশাল এক শক্তিশালী সরকার হিসেবে দেখানোর চেষ্টা করেছে, এবং সেটাতে তারা কিছু কিছু ক্ষেত্রে সফল হয়েছে। অতএব আপনাদের কাছে যারা বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য পাহাড়ে জীবন দিতে চান, বর্ডারে জীবন দিতে চান, আপনাদের কাছে অনুরোধ, আমি প্রকাশ্যে আমার ইউটিউব চ্যানেলে এসে বলে গেলাম, মতিউর রহমান এবং মাহফুজ আনাম এদের নেতৃত্বে যে এই প্রথম আলো, সেটার দখল খুব দ্রুত নিতে হবে। তাদেরকে তাদের জীবন নিরাপত্তাহীন করে তুলতে হবে। এরা বাংলাদেশে বসে এই রয়ের কার্যক্রম এত সুন্দরভাবে পরিচালনা করতে পারে না। এদের ব্যাপারে খুব দ্রুত অ্যাকশনে যেতে হবে, এবং আমার বিশ্বাস যে সেনাবাহিনীর যে অফিসাররা এতদিন ধরে এইখানে বসে ভারতের রয়ের কাজ করেছে, সেই অফিসারদের নিশ্চয়ই রিপ্লেসমেন্ট হয়েছে কিছু কিছু জায়গায়, বিশেষ করে ডিজিএফআই সহ বিভিন্ন জায়গায়। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কেন বলছি, কি বোঝাতে চাচ্ছি, একজন সাধারণ মানুষের চাইতে আপনি খুব ভালো জানেন কেন বলছি এই কথাগুলো। অতএব আপনারা খুব দ্রুত এদের ব্যাপারে পদক্ষেপ নেন। আপনারা অনেকেই বলতেছেন, আমাকে কমেন্ট করতেছেন, যেমন একটা ভিডিও করছি যে আছে নজর লাইনে আসছে, তো অনেকে বলতেছেন পদত্যাগ করতে হবে, পদত্যাগ। আমরা কি বাংলাদেশি না? আমাদের শব্দের সাথে কি ভাই এই শব্দটা মানায় বলেন? হ্যাঁ, আমাদের সাথে, বাংলাদেশিদের সাথে এই শব্দটা মানায় না। বাংলাদেশে আপনি যতই গালিগালাজ করেন না কেন, একটা অবস্থান যদি হয়ে যায় কারো, সেই অবস্থান ছাড়তে চায় না।
ওই চেয়ারের তাপ ভাই সবাই সহ্য করতে পারে না তো। একটা চেয়ারের একটা তাপ আছে, কিন্তু যে কোনো জিনিসের একটা ভার আছে, চাপ আছে, সে চাপটা সহ্য করতে পারে না। ওয়ালাইকুম আসসালাম ইমরান ভাই, কেমন আছেন? এই চাপটা কেউ সহ্য করতে পারে না। কমেন্ট করেন, আমি আপনাদের মতামত নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কমেন্ট করেন। তো এই চেয়ারের তাপ ভাই সবাই নিতে পারে না। এখন আমাদের সবাই বলতেছি যে বর্তমান পরিস্থিতিতে, এবং ইলিয়াস ভাই যে কথাগুলো বলছে সবকিছু মিলাইয়া সবাই বলতেছে আসিফ নজরুলের পদত্যাগ। আমি এটার সাথে একমত। আসিফ নজরুলের পদত্যাগ চাই, কারণ রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাতে সে বসে আছে। এটা কেন পদত্যাগ চাই? যে শেখ হাসিনা পালানোর পরও 3 মাস বাংলাদেশে ছিল, এটা নিয়ে আওয়ামী লীগের লোকজন হাসাহাসি করতে, এখানে আওয়ামী লীগের লোকজন হাসাহাসি করতেছে যে ওবায়দুল কাদের 3 মাস বাংলাদেশে থেকে গেল, তোমরা কিছু করতে পারলা না, হ্যান ত্যান হাসাহাসি করতেছে। এই হাসাহাসি করার জায়গাটা কে করে দিচ্ছে বলেন? এই হাসাহাসি করার জায়গাটা তৈরি করছে কে? 100% আসিফ নজরুল। তাকে গুরুত্বপূর্ণ একটা জায়গা দেওয়া হয়েছে, সেই জায়গাটা হেলামি করছে, আওয়ামী লীগের লোকজন ধরা পড়ছে। এখানে অনেকেই ভাই কোটি কোটি টাকা বাণিজ্য করতেছে। কি বাণিজ্য? যে মামলা নাম কাটানো বাণিজ্য, জামিন দেওয়া বাণিজ্য, অনেক ধরনের বাণিজ্য করতেছে, কোটি কোটি টাকা। কারণ আওয়ামী লীগের একজন উপজেলা পর্যায়ের নেতারও মনে করেন কোটি টাকার সম্পত্তি, সে মানে কোটি টাকার উপরে কামাই নিছে, তার তো 50 লক্ষ দিতে সমস্যা নাই। এগুলা বাণিজ্য চলতেছে, এটা কিন্তু ভাই ভয়ঙ্কর আমাদের জন্য। কালকে বাংলাদেশে শেখ হাসিনা এভাবে তো দেখবে, কিছুদিন পর বাংলাদেশে বলবো শেখ হাসিনা আসবে, দেখবেন যারা প্রেক্ষাপট এরাই তৈরি করে দিচ্ছে। ভালো আছে শাহরুর রহমান, কমেন্ট করে আমি পড়ার চেষ্টা করবো লাস্টে ইনশাল্লাহ। তুমি প্রেক্ষাপট গুলো এরাই তৈরি করে দিবে। কি জন্য তৈরি করে দিবে? যা আসো, তুমি দেশে চলে আসো, তোমার প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছে। কারণ ইন্ডিয়া থেকে তো বেরোতে পারবে না। ওই যে বলে, আমার কাছে এই জিনিসটা খারাপ লাগে যে এখনো নাকি এরা বলে যে উপরের চাপ আছে। কিসের উপরের চাপ? কি চাপ? উপরের চাপ? উপরের চাপ বলতে তো হাসিনার চাপ ছিল, সে হাসিনা তো বাংলাদেশে নাই। এখন কার চাপ? স্বাধীন সার্বভৌম রাষ্ট্র একজন নাগরিক হয়ে একটা গুরুত্বপূর্ণ পদে থেকে যদি আপনি উপরের চাপের ভয় করেন, উপরের চাপ বলতে ইন্ডিয়ার চাপ, লজ্জা করে না ওই চেয়ারে বসে থাকতে? সে যেই হন না কেন, লজ্জা করে না আপনার ওই চেয়ারে বসে থাকতে? এখন আপনি ওই চেয়ারে বসে আছেন, না লজ্জা শরম আল্লাহ দেয় নাই আপনাদের? যে আপনারা যেই নতুন স্বাধীনতার জন্য আমরা 1500 থেকে 2000 মানুষকে হারাইছি, হ্যাঁ, হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে গেছে, কারো হাত নাই, কারো পা নাই। এই স্বাধীন বাংলাদেশে বসেও যদি আপনারা উপরের চাপের কথা বলেন, লজ্জা লাগে না? আপনার ওই চেয়ারে বসাইছে কি করতে বলেন? ওই চেয়ারে বসানো হয়েছে কি জন্য? যে আপনি যদি এখন সে উপরের চাপের ভয় করেন, হ্যাঁ, তাহলে শেখ হাসিনা তো ভালো ছিল, এক কথা বলতে হয়। শেখ হাসিনার চাপ, এদের চাপ তো সেমি হয়ে যাচ্ছে। আমি অবাক হচ্ছি, মানে এলাকাতেও আওয়ামী লীগের লোকজন এখন কথা বলা শুরু করছে। আজকে আমি একটা প্রোগ্রামে গেছিলাম, এই মাত্র আসলাম। তো ওইখানে দেখলাম সবাই এই অভিযোগটা করতেছিল যে এখন তো সবাই মিলেমিশে একাকার, বিএনপি আর আওয়ামী লীগ জামাত সবাই মিলেমিশে একাকার। মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য প্রতিযোগিতায় নামছে। ধরেন বিএনপির তো একাধিক গ্রুপ আছে, এক গ্রুপে মামলা দিচ্ছে, অন্য গ্রুপে কাটাইতেছে। জামাতের অবস্থা হচ্ছে মানে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য সবাই উঠে পড়ে লাগছে। এই মানে কি বলবো, এই শালাদের লজ্জা কখনো হবে না, গালি দিতে মন চায়। বুঝতে পারছেন? এদের লজ্জা কখনোই হবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এই জন্যই তো ওই যে আসিফ নজরুল সুযোগ পাচ্ছে। সুযোগটা করে দিচ্ছে কি বলেন? রাজনৈতিক দলগুলা সুযোগ করে দিচ্ছে, আর সেই সুযোগটা কাজে লাগাইতেছে আসিফ নজরুলের মতো যারা ইন্ডিয়ার এজেন্ট হিসেবে কাজ করে তারা। তো স্থানীয় পর্যায়ে তো বিএনপি হেল্প করতেছে, জামাতি হেল্প করতেছে, ঠিক না? তবে এটা সুযোগ তো এখন নিবে আসিফ নজরুল, কাজে লাগাবি। যেসব সেক্টরে হাত দিলে ইন্ডিয়ার যে সংশ্লিষ্ট বেড়ে যায়, যে ইন্ডিয়ার সাথে জড়িত ছিল, সেই সব সেক্টরে হাত দিচ্ছে না। এই যে একজন ভাই, আমি জানি না আমার লাইভে কমেন্ট করছে কিনা, আমার ইউটিউব চ্যানেলে একটা কমেন্ট করছে যে এখন উচিত যারা শহীদের পরিবার, যারা হয়েছে 2000 পরিবার, মানে 1500 থেকে 2000 মানুষ মানে শহীদ হয়েছে, এদের পরিবারের ঝাঁটা নিয়ে রাস্তায় নামা উচিত। আমি একমত। যারা শহীদ হয়েছে না, এদেরকে ঝাঁটা নিয়ে রাস্তায় নামানো উচিত। বাংলাদেশের মানুষ তো পদত্যাগ করবে না, পদত্যাগ করবে? লজ্জা শরম থাকলে পদত্যাগ করবে না, এদেরকে পদত্যাগ করাইতে বাধ্য করতে হবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অভিমত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনারা কি বলতে চান, আপনাদের মতামতটা কি থাকবে, আপনারা কি বলবেন। সাংবাদিক ইলিয়াসকে ধন্যবাদ জানাই। আজকে বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবি না তুললে হয়তো এই বিষয়টি নিয়ে কেউ মাথা ঘামাতো না, কেউ এত জোরালোভাবে কথা বলতো না।
প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বর্তমান দেশের যে প্রেক্ষাপট, দেশের যে অবস্থা, সেটা দেখে মনে হয় না এই সরকার বেশি দিন আর ক্ষমতায় টিকতে পারবে। নানাবিধ আলোচনা সমালোচনার মধ্য দিয়ে দেশের এই পর্যবেক্ষণে আসিফ নজরুল আলোচনায় এসছে। আসিফ নজরুলের নানাবিধ বিতর্কিত কর্মকাণ্ডে বা তার নানাবিধ কথাবার্তার প্রেক্ষিতে বোঝা যাচ্ছে বেশি দিন টিকবে না আসিফ নজরুল উপদেষ্টার এই চেয়ারে। ভালো থাকবেন, আপনারা আপনাদের অভিমত ব্যক্ত করবেন। বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে, দেখা হবে আরও অন্য একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আবারও বলতে চাই, আমাদের চ্যানেলের যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।